7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. চীনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, স্থলবিশিষ্ট সেভেন সিস্টার্স অঞ্চলের জন্য সমুদ্র বন্দর না থাকায় বাংলাদেশ তাদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে। বিনা সিকরি প্রধান উপদেষ্টার বক্তব্যকে অত্যন্ত মর্মান্তিক ও শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করেন তিনি। সিস্টার্স আলোচনায় অনেকদিন পরে আমরা আবারও সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা শুনতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে। তাও এমন এক জায়গায় গিয়ে এমন এক বক্তব্য দিলেন, ভারত বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য না দিলেও ভারতের খুবই হাই প্রোফাইল একজন ক্যারেক্টার, তিনি আবার এটা নিয়ে একটা খোঁচা মারছেন। বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ অত্যন্ত জটিল হয়ে পড়ছে। প্রায় সময় দেখা যাচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। তার পাশাপাশি শেখ হাসিনা দেশে ফেরার বিষয় নিয়েও জল্পনা তৈরি হচ্ছে এবং অনেকেই বলতে শোনা যাচ্ছে সেনা প্রধান তিনি নাকি শেখ হাসিনা দেশে ফেরার পথ প্রশস্ত করছেন। মাঝে মাঝে আমার কাছে প্রশ্ন জাগে যে আর কি কখনো বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং বিএনপির পাশাপাশি রাজনীতি আমরা দেখতে পাবো? যদিও আমরা অতীতে যেভাবে দেখেছি সেটা খুব ভালো না, তারপরেও মোটামুটি ভাবে বলা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's আসেন আমাদের ডক্টর ইউনূস স্যার কি বুঝিয়েছে দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, এটা হচ্ছে চিকেন নেক, এটা কিন্তু আমাদের। আর এই ইন্ডিয়া সেভেন সিস্টার যেটা বলে, যেমন আসাম, নাগাল্যান্ড, ঠিক আছে, তারপরে মণিপুর, এইগুলো এই 7টা প্রদেশ যেগুলো আছে এরা যা উৎপাদন করে সবকিছু এখান দিয়ে চিকেন নেক দিয়ে চিপা দিয়ে আসতে হয়, কারণ তাদের সব ল্যান্ড বর্ডার, কোনো সাগর নাই। উনি বলতেছে যে আমরা হচ্ছে সাগরের অ্যাক্সেস, পুরো সাগরের এটার আমাদের অ্যাক্সেস, বাংলাদেশের অ্যাক্সেস। উনি চায়নারে বলতেছে যে তোমরা এখান থেকে ফ্যাক্টরি এখানে নিয়ে আসো, চিপ লেবার পাইবা, চিপ পাইবা সব কিছু। আমাকে এখানে যখন তোমরা বড় করে পোর্ট শুরু করে দেবা, পোর্ট বানায় ফেলাইবা, তখন এই ইন্ডিয়ার এই পুরো প্রদেশের সব গুডস এখান দিয়ে যাইতে হবে, কারণ এখান দিয়ে চিপা দিয়ে যাওয়াতে তার অনেক খরচ হয়, এখান থেকে তারা চিপে আসতে পারবে। ইভেন চায়না যদি এখানে বড় ফ্যাক্টরি করে, বড় বন্দর করে, তাহলে তারা এখান থেকে মায়ানমার, ভুটান, পাকিস্তান, ইন্ডিয়া সহ সারা ওয়ার্ল্ডে, এশিয়াতে তারা প্রোডাক্টসগুলো মানে সরবরাহ করতে পারবে, যেটা ডক্টর ইউনূস সাহেব চায়নার বড় বড় 30-40টা বড় বড় বিগ কোম্পানিদেরকে বসাইয়া উনি প্রেজেন্টেশন দিতেছে যে আমরা কোন জায়গাতে আছি, তোমরা যদি এটা টেক ওভার করো, চিপ লেবার, চিপ সবকিছু, এমনকি তোমরা সারা ওয়ার্ল্ডের কাছে তোমাদের অ্যাক্সেস চলে যাবে, কারণ বঙ্গোপসাগরে শুধু আমাদের অ্যাক্সেস আছে, ইন্ডিয়ার 7টা প্রদেশে কোনো অ্যাক্সেস নাই। দিছে ইন্ডিয়ারে খেলে দিছে আমাদের ডক্টর ইউনূস স্যার। এবার বুঝে উনি কোন মাথায় খেলোয়াড়। গুড লাক স্যার, আপনি আরো 200 বছর বাঁচিয়ে থাকেন ইনশাআল্লাহ। সম্প্রতি চীনে 4 দিনের দ্বিপক্ষীয় সফর করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য নিয়ে গঠিত সেভেন সিস্টার্স প্রসঙ্গে প্রভাবশালী ভূরাজনৈতিক বার্তা দেন তিনি। চীনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, স্থলবিশিষ্ট সেভেন সিস্টার্স অঞ্চলের জন্য সমুদ্র বন্দর না থাকায় বাংলাদেশ তাদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে। বিনিয়োগের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে চীনের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। 4 দিনের চীন সফরে একের পর এক কূটনৈতিক চমক দেখিয়েছেন ডক্টর ইউনূস। আর সেভেন সিস্টার্স প্রসঙ্গে সরাসরি কথা বলে তিনি বুঝিয়ে দিলেন এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনূসের এই বক্তব্য ভারতের জন্য একটি কৌশলগত বার্তা বহন করে।
中孟人民友好交往源远流长。 তবে ডক্টর ইউনূসের বক্তব্য ঘিরে ভারতের নানা মহলে বইছে সমালোচনার ঝড়। উত্তর পূর্ব ভারতকে স্থলবিশিষ্ট বলে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডক্টর ইউনূসের সাম্প্রতিক মন্তব্যে উদ্বিগ্ন দিল্লিও। কেন ডক্টর ইউনূস উত্তর পূর্ব ভারত প্রসঙ্গে কথা বললেন তা নিয়ে প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদীর অর্থনীতি উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল। ডক্টর ইউনূসের বক্তব্যের নিন্দা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার বিনা সিকরি। প্রধান উপদেষ্টার বক্তব্যকে অত্যন্ত মর্মান্তিক ও শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করেন তিনি। 和重大关切问题上坚定相互支持。 রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।独立和领 সেভেন সিস্টার্স আলোচনায় অনেকদিন পরে আমরা আবারও সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা শুনতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে। তাও এমন এক জায়গায় গিয়া এমন এক বক্তব্য দিলেন, ভারত বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য না দিলেও ভারতের খুবই হাই প্রোফাইল একজন ক্যারেক্টার, তিনি আবার এটা নিয়ে একটা খোঁচা মারছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় কি ঘুরছে এটা বোঝা এই মুহূর্তে সবার জন্য কষ্টকর হলেও ভারত ইস্যুতে বাংলাদেশের অবস্থান বা ইউনূস সরকারের অবস্থান অনেকটা পরিষ্কার, আবার অনেকটা ধোঁয়াশাচ্ছন্ন আছে। যাই হোক, ক্ষমতা গ্রহণের পরপরই সেভেন সিস্টার্স নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, আর এটার জেরে ভারত নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল। গেল ঈদের আগে, আমাদের ঈদের মাত্র 2-3 দিন আগে আমাদের প্রধান উপদেষ্টা তিনি চীন সফর করে এসেছিলেন, আপনাদের খেয়াল আছে তো? সেই চীন সফরে গিয়া তিনি একটা বক্তব্য দিয়েছেন সেভেন সিস্টার্স নিয়ে, যেটার তাত্ত্বিক গুরুত্ব অনেক বড় আকারের বলেই মনে করছেন যারা বিশ্লেষক আছেন তারা। এখানে আপনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য তাদেরকে নিয়ে ব্যবসায়িক সম্ভাবনার কথা বলেছেন। তিনি বলছেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড, অর্থাৎ স্থল বেষ্টিত। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। শব্দটার গুরুত্ব বুঝেন যে এই 7টি রাজ্য সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। বাংলাদেশই এই 7টা রাজ্যের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। এই কথা উনি বলার পরে এ নিয়ে ভারতের নীতি নির্ধারক এবং রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ওনার এই বক্তব্যকে ভারতের রাজনীতিবিদরা হুমকি হিসাবেই মনে করছে বা ওয়ার্নিং হিসাবে মনে করছে। যদিও এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে দিল্লি কোন রকম প্রতিক্রিয়া দেখায়নি, তবে নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল তিনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন যে ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য আসলে কি, আসলে বোঝা নাই, বুঝবা, আস্তে আস্তে বুঝবা। অপরদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরি তিনি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কে তিনি বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্য ভারতের জন্য হতাশাজনক। এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই। ডক্টর ইউনূস জানেন যে উত্তর পূর্ব ভারত অবিচ্ছেদ্যভাবে ভারতের অংশ এবং উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে আমাদের ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে, একটা চুক্তিও রয়েছে। এগুলা আওয়ামী লীগের আমলের চুক্তি। এই সরকারের সময় এসে অনেক কিছুই মুখ থুবড়ে পড়েছে। তার বক্তব্য মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্সে বাংলাদেশের ট্রানজিট দেওয়ার বিষয়টি তার বক্তব্য স্পষ্ট যে যদি আগ্রহী না হয় তবে তারা জলপথের অধিকার হিসাবে কোনো অধিকার আশা করতে পারে না। কোথায়? যদি উত্তর পূর্ব ভারতকে সংযোগের অধিকার দিতে আসা, আচ্ছা, তাই বাংলাদেশের স্পষ্ট জানা উচিত এই বিষয়ে তাদের ভুল কোনো ধারণা রাখা উচিত না। আমরা এই বিবৃতির নিন্দা জানাচ্ছি। অনেকজনে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় তীরটা মারছেন এটা একটু পরে বুঝবেন। খেলা হবে নাকি, এটাই বাস্তব। মাঝে মাঝে আমার কাছে প্রশ্ন জাগে
যে আর কি কখনো বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং বিএনপির পাশাপাশি রাজনীতি আমরা দেখতে পাবো? যদিও আমরা অতীতে যেভাবে দেখেছি সেটা খুব ভালো না, তারপরেও মোটামুটি ভাবে বলা যায় যে 15 বছর আগের ইতিহাস যদি বলেন, এরশাদ বিরোধী আন্দোলন অথবা তার আগে বিএনপি আওয়ামী লীগ পাশাপাশি অবস্থান করেছে। এই বিএনপি আওয়ামী লীগ মিলে এরশাদ পতনের পর সংসদীয় ব্যবস্থায় তারা উত্তরণ ঘটিয়েছে। তখন বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপির সম্মতি ছিল, বিএনপি ছিল প্রেসিডেন্সিয়াল সিস্টেমে অভ্যস্ত। তারা সংসদীয় গণতন্ত্রে এনেছিল, গণতন্ত্রের প্রতি তাদের সমর্থন, ভক্তি, শ্রদ্ধা এসবের কারণে, কিন্তু সেটা টিকে থাকেনি। এবং এখন এমন অবস্থা যে এক পক্ষ যদি ক্ষমতায় থাকে আরেক পক্ষ ক্ষমতার ধারে কাছে না, একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। দর্শক, কথাগুলো কেন বললাম? যে দেখেন, এখন আওয়ামী লীগ বলতে গেলে বাংলাদেশে নিশ্চিহ্ন অনেকে বলেন, কিন্তু কোন দল তো নিশ্চিহ্ন হওয়া সম্ভব না। আওয়ামী লীগ বিএনপির মতন দল, আওয়ামী লীগ পারেনি 15 বছরও বিএনপিকে নিশ্চিহ্ন করতে। তো সুতরাং কেউ যদি বলে যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, আর জীবনেও তারা বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু যেটা শঙ্কা সেটা হলো যে আওয়ামী লীগ বিএনপি তারা সহ অবস্থান নিয়ে যার যার মতন করে রাজনীতি করতে পারবে কিনা, আবার আমরা পার্লামেন্টে দেখতে পাবো কিনা যে আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি বিরোধী দলে, বিএনপি ক্ষমতায় আওয়ামী লীগ বিরোধী দলে, এমন চিত্র আমরা দেখতে পাবো কিনা। এই চিত্র যাতে না দেখতে হয় তার সবচেয়ে বড় কারিগর হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা নিজে জাতীয় পার্টিকে বিরোধী দল বানায়, এটাই বলছিল যে এটাই ভালো বিরোধী দল, এটাই নাকি সুন্দর বিরোধী দল, গঠনমূলক বিরোধী দল, এটাই থাকা উচিত। তো বাংলাদেশের প্রধান একজন নেত্রী শেখ হাসিনা নিজে যদি এই স্বীকৃতি দেয়, তাহলে বাংলাদেশের মাটিতে আসলে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করবে, এটা বিশ্বাস হয় না। বিএনপিও ওই একই মনোভাব পোষণ করবে বাধ্য হয়ে আওয়ামী লীগের কারণে, যে আওয়ামী লীগেরও থাকার দরকার নেই। জানি না সেটা বলবে কিনা, পরিবর্তন হইতে পারে, সেটা নাও বলতে পারে। কিন্তু যে ঘটনাটা নিয়ে এতক্ষণ আমি আপনাদের সামনে কথা বললাম সেটা হচ্ছে একটা খবর দেখে। সেটা কি? ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান, আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ এক। বুঝতে পারছেন? ঈদের মানে নামাজ, ঈদের জামাত, সেখানে নামাজ শেষ করার পরে জয় বাংলা স্লোগান দিয়েছে আওয়ামী লীগ, এবং এটাকে কেন্দ্র করে গোলাগুলি রীতিমতো। বাংলাদেশের ইতিহাসে এরকম কখনো ঘটেছে? ঈদের জামাতে গোলাগুলি আওয়ামী লীগ বিএনপি আমি তো দেখি না। মারামারি হয়েছে ঈদের জামাত নিয়ে, কোথায় পড়ানো হবে। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।